মেটাতে ভারতের সাথে নতুন করে কূটনৈতিক দেনদরবার, বাংলাদেশকে রপ্তানি নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার অনুরোধ। ভারত লাস্ট কনসাইনমেন্টটা পাঠায় নাই, এর মধ্যে ভারত আমাদের কথা দিয়েছে ভারতের রাষ্ট্রদূত এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন, যাতে আমাদের সরবরাহ ডিস্টার্ব না হয়, সেই জন্য তিনি ওখানে কাজ করছেন। স্পুটনিক ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের প্রস্তাব রাশিয়ার, কিন্তু সেই সক্ষমতা কতটা রয়েছে বাংলাদেশের, বিশ্লেষণ শুনবেন। ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় 22 জন কোভিড রোগীর মৃত্যু। আর করোনা ভাইরাসের কোন ভ্যারিয়েন্টের প্রকোপ সবচেয়ে বেশি বাংলাদেশে? এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতে কোভিড ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে টিকা আনার জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এজন্য ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিল্লিতে গেছেন বলে মন্ত্রী জানিয়েছেন। ওদিকে সরকারের উঁচু মহল থেকে স্বীকার করা হয়েছে যে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনীয় ডোজের চেয়ে 12 লাখ ডোজ ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশে। সরবরাহে অনিশ্চয়তার কারণে প্রথম ডোজ টিকা দেয়া অব্যাহত রাখা হলেও এর হার কমে এসেছে। আরও শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের পাঠানো রিপোর্টে। চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে প্রতি মাসে 50 লাখ ডোজ করে টিকা আসার কথা ছিল, কিন্তু গত 2 মাসে কোনো চালান আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে সেটাও কেউ বলতে পারছে না। চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 2টি চালানে 70 লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে 32 লাখ ডোজ, কিন্তু এখনও পর্যন্ত প্রথম ডোজ টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন তাতে প্রায় 12 লাখ ডোজ টিকার ঘাটতি থাকার কথা বলছে সরকারি সূত্রগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, টিকা কার্যক্রমে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। তিনি উল্লেখ করেছেন, টিকার সরবরাহ নিয়ে তাদের চিঠির জবাব দিয়েছে সিরাম ইনস্টিটিউট, কিন্তু তাতে ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার কথা তুলে ধরা হয়েছে। আমাদের ম্যাক্সিমামই দেওয়া হয়ে যাবে, কিছু হয়তো নিয়ে হয়তো চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমরা আশা করছি পেয়ে যাবো। ভ্যাকসিন যেটা আমরা কিনেছিলাম সেটার চালানগুলো সময় মতন এসে পৌঁছায় না। আমরা এই ব্যাপারে সিরামকে চিঠি দিয়েছি, ভ্যাকসিনকে চিঠি দিয়েছি। তারা তার জবাবে জানিয়েছে যে আমাদের ভ্যাকসিন রেডি আছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেই তারা আমাদের ভ্যাকসিন দিতে পারবে। আমাদের সময় আছে, আশা করছি এটার মধ্যে হয়তো কিছু না কিছু আমরা পেয়ে যাব। বাংলাদেশ সরকার বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন এসে বেক্সিমকোর পক্ষ থেকেও টিকা পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ করা হয়েছে। কোম্পানিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন তারা তৎপরতা চালাচ্ছেন এবং টিকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না বলে তিনি মনে করছেন। ভারত আমাদের বলেছে যে বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছিল, এই নতুন যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তার আগে, সো আমরা উই শুড নট বি এফেক্টেড বাই দ্য নিউ পলিসি। তবে যেহেতু ভারতের নিজেদেরই চাহিদা অনেক বেড়েছে এবং অনেক আন্দোলন হচ্ছে যে কোথাও দিবা না, সেই জন্য আমরা এবং ভারত সময় মতো লাস্ট কনসাইনমেন্টটা পাঠায় নাই। এর মধ্যে ভারত আমাদের কথা দিয়েছে ভারতের রাষ্ট্রদূত এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন, যাতে আমাদের সরবরাহ ডিস্টার্ব না হয়, সেই জন্য তিনি ওখানে কাজ করছেন। বিশেষজ্ঞরা বলেছেন, আগে থেকেই বিকল্প না রেখে একটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করার কারণেই বাংলাদেশ টিকা সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছে। তবে এখন বিকল্প উপায় বা অন্য দেশ থেকে টিকা কিভাবে আনা যাবে তা যাচাই করে প্রতিবেদন তৈরির জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিকে 7 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন অবশ্য বলেছেন, রাশিয়া এবং চীনের টিকা আনার জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করা হয়েছে। রাশিয়ানদের নিজেদের উৎপাদন ক্যাপাসিটিটা সীমিত, সেই জন্য আমাদের একটা প্রস্তাব দিয়েছে যে তোমাদের দেশে আমরা ক্রো প্রোডাকশনে যেতে চাই। তোমাদের দেশে অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তারা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা এই টেকনোলজি ওদের সাথে শেয়ার করে উইল প্রডিউস ইট। এইটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এই জন্য এর উপরে কাজ করতেছি। উই আর ওয়ার্কিং অন দ্যাট
যে রাশিয়ান থেকে কো-প্রোডাকশন বেসিসে আনার ব্যবস্থা করছি। আর তাছাড়াও আমরা চায়না থেকেও আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং উই আর ওয়ার্কিং অন দ্যাট অলসো। মিস্টার মোমেন দাবি করেছেন রাশিয়ার সাথে যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং 3 মাসের মধ্যেই এই উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে। কাদির কল্লোল তার রিপোর্টে শুনছিলেন যে রাশিয়া বাংলাদেশের স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর সাথে যৌথভাবে স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন। কিন্তু ভ্যাকসিন তৈরির সক্ষমতা কতটা রয়েছে বাংলাদেশের ধারণা পেতে আমি কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ABM ফারুকের সাথে। আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো তাদের সক্ষমতা আছে কয়েকটি। অনেকেই এখন 152টা দেশে ওষুধ রপ্তানি করে, যার মধ্যে উন্নত বিশ্ব সেগুলো আছে। ভ্যাকসিনের ব্যাপারে আমাদের ওই সংখ্যাটা কম। 3টি কোম্পানি যথেষ্ট পরিমাণে সক্ষম এই ভ্যাকসিন তৈরি করার জন্য। আমরা mRNA এর কথা বলছি না, কারণ সেই প্রযুক্তিটি আরেকটু উচ্চ প্রযুক্তি। কিন্তু এডিনো ভাইরাসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু আমরা তৈরি করতে পারি। এমনকি আমাদের যে সরকারি মহাখালীতে যে সরকারি যে কারখানাটি আছে ভ্যাকসিন তৈরির জন্য, তারা বহুদিন ধরে টাইফয়েড, কলেরা, জলাতঙ্ক এই ধরনের বিভিন্ন অসুখের জন্য কিন্তু তারা ভ্যাকসিন বানিয়েছে। তো এখন সেই অভিজ্ঞতা আমাদের আছে। প্রফেসর ফারুক, একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে যে 3টি কোম্পানির কথা বলছেন বা সরকারি যে প্রতিষ্ঠান তারা তৈরি করছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, সেটা নিশ্চয়ই বাংলাদেশের ব্যবহারের জন্য। এখন রাশিয়া যদি বা স্পুটনিক কর্তৃপক্ষ যদি বাংলাদেশে এখানে তৈরি করতে চায় তাদের টিকা, তাহলে তারা নিশ্চয়ই একটা ম্যাস প্রোডাকশন চাইবে, যে শুধু বাংলাদেশের ব্যবহারের জন্য না, সেটা সারা অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায়ও যাতে মানে এক্সপোর্ট করা যায়। সেই ধরনের ম্যাস প্রোডাকশনের জন্য যে ধরনের প্রশিক্ষিত মানুষ দরকার, সেটা কি বাংলাদেশের আছে? এটি আছে আমরা বলবো এই জন্য যে আমরা কিন্তু ভ্যাকসিন বিভিন্ন অসুখের তৈরি করছি অনেকদিন ধরেই। এগুলো তৈরির জন্য লাগবে ফার্মাসিস্ট, লাগবে বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োটেকনোলজিস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ, সর্বত্র কিন্তু আমাদের বাংলাদেশে ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি তাদের লোকজন চাকরি করছে। আর ফ্যাসিলিটিজের ব্যাপারে যেটি বলবো, এডিনোভাইরাস ধরনের ভ্যাকসিনের জন্য ফার্মেন্টেশন ট্যাঙ্ক এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের আছে। এখন একটা ব্যাপারে কিন্তু চ্যালেঞ্জ একটা আছে, আমি আপনার সঙ্গে এক জায়গাতে একমত, সেটি হলো এর যে কাঁচামাল অর্থাৎ যে মিডিয়া, এই মিডিয়াটা কিন্তু আমাদের এখানে নেই। এমনকি ভারত থেকে আমরা যে সিরাম ইন্ডিয়া থেকে টিকাগুলো আনি, তারাও কিন্তু মিডিয়া তৈরি করেন না। পৃথিবীতে মাত্র 4-5টা কোম্পানি তারাই মিডিয়া তৈরি করে এবং তারাই কিন্তু সব জায়গায় সরবরাহ করছে। ওই রাশিয়ান সরকার যদি আমাদের এখানে আসেন, তারা যদি জয়েন্ট ম্যানুফ্যাকচারিং করতে চান, তাদেরকে কিন্তু সেই প্রযুক্তি দিতে হবে, একই সঙ্গে ওই কাঁচামালটুকু অর্থাৎ ওই মিডিয়া সেটা নিশ্চয়তা দিতে হবে। প্রফেসর ফারুক, ধরুন যদি পরিস্থিতি এরকম হয় যে আগামী মাসেই রাশিয়া এবং বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়ে গেল স্পুটনিকের সাথে, এটার সিদ্ধান্ত হওয়ার পরে কারখানা তৈরি, কারখানা থেকে বেরোনো ভ্যাকসিন কতদিনের সময়? এটা 3 মাস, মানে 3 মাসের ভিতরেই সম্ভব? সম্ভব, যদি আমাদের কাজগুলোতে কোথাও কোনো আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। ওই ফাইল এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে, সেখান থেকে ওই কমিটি, এইসব যদি না হয়, তাহলে কিন্তু আপনি যদি টেকনোলজিটা আনেন এবং আমাদের কারখানাগুলো এখন যে অবস্থাতে আছে তারা কিন্তু শুরু করতে পারবে। স্পুটনিক এটা কোভিডের বিরুদ্ধে কতটা কাজ করবে সেটা নিয়ে কিন্তু নানা দেশে এখনো বিতর্ক আছে। আপনাদের কাছে কি খবর আছে, কতটা সক্ষম কোভিড মোকাবেলায়? আসলে স্পুটনিক নিয়ে যে একটু সন্দেহ বা বিতর্ক আছে, সেটির জন্য তারাই দায়ী। তারা ওই তাড়াহুড়া করে অ্যাপ্রুভাল দিতে গিয়ে একটু আগে দিয়ে ফেলেছে আর কি। কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আবার ওই ক্লিনিক্যাল ট্রায়াল 3 যেটা, সেই পর্যায়ের ট্রায়ালটা কিন্তু করেছে এবং করেছে ব্যাপক আকারেই করেছে, বিভিন্ন দেশে করেছে, বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন মহাদেশ। সর্বশেষ যে স্টাডিটা এসছে সেটিতে দেখা যাচ্ছে 97.5% এফিকেসি, হুইচ ইজ মোর দেন এনাফ। তবে এই এফিকেসি সব জায়গায় যে সব জাতি গোষ্ঠীর ক্ষেত্রে একই রকম হবে তা না, কিন্তু কোথাও একটু বাড়তে পারে, কোথাও একটু কমতে পারে, এবং এটা সব ভ্যাকসিনের দ্বারাই চলছে। এবং সেজন্য বাংলাদেশে কি ট্রায়াল দরকার আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে এখন আর এটা আমাদের দরকার নাই ট্রায়ালের, কারণ এটা অলরেডি যেহেতু বিভিন্ন দেশে হয়েছে, এখন সেহেতু আমরা এটাকে ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল দিতেই পারি, দেওয়াই উচিত। আরেকটি বিষয় হলো, একটা ভালো খবর, সেটি হলো যে সবগুলো ভ্যাকসিনই আপনার এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকান এবং ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তেমন কাজ করে না।
কিন্তু তেমন কাজ করে না গুলোর মধ্যে আবার স্পুটনিকটা একটু বেটার, তুলনামূলকভাবে ভালো বা মন্দের ভালো। অধ্যাপক এবিএম ফারুকের সাথে কথা বলছিলাম। বাংলাদেশের সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট বলছে, করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের প্রকোপ আগে যতটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে আসলে অনেক কম। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। ভারতের মহারাষ্ট্রে নাসিক শহরে একটি সরকারি কোভিড হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়ে একসঙ্গে 22 জন রোগী মারা গেছে আজ। ওই হাসপাতালের সামনে একটি ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক হওয়ার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। প্রশাসন এখন তার তদন্তের নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রে এই ঘটনা ঘটল এমন দিনে যেদিনে ভারতে দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা রেকর্ড 3 লাখের কাছাকাছি পৌঁছেছে এবং সারা দেশে কোভিড রোগীদের জন্য অক্সিজেনের হাহাকারও চরমে পৌঁছেছে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। ভারতের যে রাজ্যে কোভিড পরিস্থিতি সবচেয়ে শোচনীয় সেই মহারাষ্ট্রের নাসিকে জাকির হুসাইন মিউনিসিপ্যাল হাসপাতাল এই মুহূর্তে শুধুমাত্র কোভিডের জন্য নির্দিষ্ট হাসপাতাল হিসেবে কাজ করছে। আজ সকালেও সেখানে অন্তত 150 রোগী ভর্তি ছিলেন, যাদের হয় ভেন্টিলেটরে রেখে বা 24 ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা চলছিল। কিন্তু দুপুরের দিকে হাসপাতালের ঠিক বাইরে যখন একটি অক্সিজেন ট্যাঙ্কার থেকে তাদের স্টোরেজে জীবনদায়ী এই গ্যাসটি ভরা হচ্ছিল, তখনই মারাত্মক লিকেজের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘন সাদা ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়, আর হাসপাতালে যে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছিল তাদের সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেনের যোগান বন্ধ ছিল আধ ঘণ্টার কিছু বেশি সময়, কিন্তু এর মধ্যেই হাসপাতালের অন্তত 22 জন রোগী প্রাণ হারান। अत्यंत दुर्दैवी आणि अत्यंत दुःखद घटना आहे आणि मला असं वाटतं की याबाबत मी तिथले स्थानिक कमिशनरला। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বিকেলে সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয় কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে খোঁজ খবর করছি। নিহতদের মধ্যে 11 জন পুরুষ ও 11 জন নারী ছিলেন। এখানে স্বাস্থ্যকর্মীদের গাফিলতি ছিল কিনা এখনই বলা যাবে না, তবে প্রাথমিকভাবে এটা একটা টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটি বলেই মনে হচ্ছে। তবে সরকার এর বিশদে তদন্তের নির্দেশ দিয়েছে। आता निग्लिजन्स म्हणावं का वर्कमॅनशिप त्यातलं जो काम केलं, ज्यावेळी काम केलेलं असतं। काल माझ्या पेशंटची मी ऑक्सिजन लेवल चेक केली 84 होती। माझा पेशंट काल मी त्याला सूप वगैरे पाजून गेलो। पेशंट নাসিকের হাসপাতালে নিহতদের একজনের পরিজন ভিকি যাদব বলছিলেন, তিনি কাল রাতেও এসে দেখে গেছেন তাদের রোগী ভালোই আছেন, অক্সিজেন সাপ্লাইও ঠিকমতোই চলছে। মাত্র একবেলার মধ্যে কিভাবে সেটা দুম করে বন্ধ হয়ে মানুষটা চলে গেলেন তিনি তা এখনো বুঝেই উঠতে পারছেন না। वरती पण उठू नाही, कुठे पुढे हॉस्पिटल फिरलो मी, मला ओटू कुठेच भेटला नाही आणि 5-10 मिनिटात त्यांची लाईन लीक झाली। ओटू नंतर लाईन लीक झाली। এর আগে আজ সকালে দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তার আগের 24 ঘণ্টায় ভারতে 2,95,000-এরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন 2023 জন, যে দুটোই নতুন রেকর্ড। অক্সিজেনের তীব্র আকাল এই ভয়াবহ পরিস্থিতিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। দেশের বহু হাসপাতালই অক্সিজেনের অভাবে ধুঁকছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কাল রাতেই কেন্দ্রকে জরুরি SOS পাঠিয়ে বলেন, শহরের প্রধান হাসপাতালগুলোতে আর মাত্র কয়েক ঘণ্টার মতো অক্সিজেন অবশিষ্ট আছে। এই তীব্র সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীও। India's production capacity for oxygen is one of the largest in the world. फिर ऑक्सीजन की कमी क्यों हो रही है? क्योंकि उसको ट्रांसपोर्ट करने के माध्यम। তিনি এদিন বলেন, বিশ্বে যেসব দেশ সবচেয়ে বেশি মেডিকেল অক্সিজেন তৈরি করে ভারত তার একটি। তারপরেও এই পরিস্থিতি কারণ আমাদের অক্সিজেন পরিবহনের কাঠামোই তৈরি করা হয়নি। অথচ আমরা 8-9 মাসের ওপর সময় পেয়েছিলাম। সরকারের নিজস্ব সিরো সার্ভেও বলেছিল সেকেন্ড ওয়েভ অবধারিত, কিন্তু আমরা সেসব গায়ে মাখিনি। ফলে আজ দেশে মাত্র 2000 এমন ট্রাক আছে যেগুলো অক্সিজেন পরিবহনে সক্ষম। দেশে অক্সিজেন আছে অথচ সেগুলো হাসপাতালে পৌঁছানোর উপায় নেই। ভাবা যায় कि देश में ऑक्सीजन उपलब्ध है लेकिन जहां पहुंचना चाहिए वहां पहुंच नहीं पा रहा है। এরই মধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আজ প্রকাশ পেয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তার আগের বছরের তুলনায় ভারত বিদেশে 734% বেশি অক্সিজেন রপ্তানি করেছে। দেশের প্রয়োজনের কথা না ভেবে এই বিপুল পরিমাণ অক্সিজেন বাইরে পাঠানোর জন্য সরকারকে এখন তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। শুভজ্যোতি ঘোষ। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মুয়াজ্জেম হোসেনের কাছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়ার পটভূমিতে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, কোনো দেশ রাশিয়ার সঙ্গে সীমা লঙ্ঘন করলে তাকে অনুশোচনা করতে হবে। জাতির উদ্দেশ্যে দেয়া 90 মিনিটের এক বাৎসরিক ভাষণে তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার জবাব হবে দ্রুত এবং কঠোর।
কোথায় সীমারেখা টানা হবে সেই সিদ্ধান্ত রাশিয়া নেবে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যায় শ্বেতাঙ্গ এক সাবেক পুলিশ কর্মকর্তা দোষী প্রমাণিত হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন প্রাতিষ্ঠানিক বর্ণবাদ রুখে দাঁড়ানোর জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিস্টার বাইডেন স্বীকার করেন যে এই ধরনের রায় যুক্তরাষ্ট্রে এক বিরল ঘটনা। ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে তাদের একটি সাবমেরিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশি চলছে এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চাওয়া হয়েছে। বালি দ্বীপের কাছে এক টর্পেডো মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় জার্মান পার্লামেন্টে যখন নতুন কিছু বিধিনিষেধের উপর ভোটাভুটির প্রস্তুতি চলছে, তখন লকডাউন বিরোধী প্রতিবাদকারীরা বার্লিনে জড়ো হয়েছে। সংক্রমণ একটি নির্দিষ্ট মাত্রার উপরে চলে গেলে আঞ্চলিক নেতারা কারফিউ এবং লকডাউন দিতে বাধ্য হবেন, এরকম একটি পদক্ষেপের বিষয়ে আইন প্রণেতারা আলোচনা শেষ করেছেন। সিরিয়ার নেতা বাশার আল আসাদ আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সিরিয়ার বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র এই নির্বাচনের সমালোচনা করে বলেছে, মিস্টার আসাদের অবস্থানকে ধরে রাখতেই এই নির্বাচন সাজানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাশার আল আসাদ যে বিপুল ভোটে জয়ী হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। মিয়ানমারে রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা নীল শার্ট পরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। এর আগে সাবেক একজন বন্দীকে মুক্তি দেওয়ার সময় তিনি কারাগারের নীল শার্ট ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং সব রাজনৈতিক বন্দীকে মুক্তি না দেয়া পর্যন্ত নীল কাপড় পরার অঙ্গীকার করেছিলেন। আন্দোলনকারীরা তাদের হাতে রাজনৈতিক বন্দীদের নাম লিখেও প্রতিবাদে অংশ নিয়েছেন। মোয়াজ্জেম হোসেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা সহসাই বাস্তবায়ন হচ্ছে না, সাফ জানিয়ে দিয়েছেন ইএসএল এর অন্যতম উদ্যোক্তা ইতালিয়ান ক্লাব জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনেলি। ইংল্যান্ড, স্পেন, ইটালি 3 দেশ থেকে 12টি ক্লাব মিলে নতুন লিগ গঠনের সম্ভাবনা এখন একেবারেই ক্ষীণ। তার আগে ইংল্যান্ডের 6টি দল নিজ নিজ ক্লাবের ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে নাম সরিয়ে নেয়। এরপর আজ ইতালির ক্লাব ইন্টার মিলান ও স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ নাম সরিয়ে নেয় ইউরোপিয়ান সুপার লিগ থেকে। গত রবিবার ইউরোপের 12টি ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ তৈরির ঘোষণা দেয়, যা বিশ্বব্যাপী ফুটবল কোচ, খেলোয়াড়, ভক্ত ও বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়ে। ওদিকে পাল্লে খেলেতে সফল একটি দিন কাটিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 302 রানে দিন শেষ করে বাংলাদেশ। রান করেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক। তামিম ব্যাট চালিয়ে খেলে 90 রান করে আউট হয়ে যান, কিন্তু নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দিন শেষে শান্ত 288 বল খেলে 126 রান তোলেন। শান্তর সাথে অধিনায়ক মুমিনুল হক আছেন 64 রানে অপরাজিত। বিশ্ব ফার্নান্দো শ্রীলঙ্কার হয়ে 2 উইকেট নেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সম্পর্কে বিবিসি বাংলাকে জানান, আমাদের দলের মধ্যে এমন খেলোয়াড় তো নিশ্চয়ই আছে যারা ভালো খেলতে পারে, যে কোনো কারণেই হোক রিসেন্টলি ভালো খেলতে পারছে না। সো তারা যদি তাদের মধ্যে কেউ কেউ যদি একটু জ্বলে ওঠে, তাদের মধ্যে কেউ কেউ যদি একটু আত্মবিশ্বাস ফিরে পায়, তাহলে হয়তো সম্ভব কম্পিটিটিভ ক্রিকেট খেলা। কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারলে দের ইজ এ গুড চান্স আমরা জিতে যেতে পারি। তবে একটা বড় সমস্যা হতে পারে আমাদের, কারণ টেস্ট ক্রিকেটে জিততে গেলে 20টা উইকেট নিতেই হবে। সেই 20টা উইকেট নেওয়ার মতো বোলিং শক্তিটা আমাদের এই মুহূর্তে আছে কিনা, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। ব্যাটিং এ হয়তো আমরা ফিরে আসতে পারবো, কিন্তু বোলিং এর সেই হারটা আমরা ফিরে পাবো কিনা, এটা কিছুটা ডাউটফুল। ওদিকে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি20 ম্যাচে পাকিস্তান জিম্বাবুয়েকে 11 রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান 149 রান তোলে। রিজওয়ান টি20তে ফর্ম ধরে রেখে 61 বলে 82 রান তোলেন। জবাবে পুরো 20 ওভার ব্যাট করে 138 রানে থামে জিম্বাবুয়ে। আজ 2 রানে আউট হয়ে গেল বাবর আজম উঠে এসেছেন টি20 ব্যাটসম্যানদের তালিকায় 2 নম্বরে। আর কিছুক্ষণ পরে মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে আইপিএল এর একটি ম্যাচে। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে টি20 ব্লাস্টের জন্য সই করালো ক্রিকেট কাউন্টি ক্লাব গ্লোচেস্টারশায়ার। আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে টটেনহাম ও সাউদাম্পটন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। 1:15 শুরু হবে অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট বলছে যে করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের প্রকোপ আগে যতটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে কম।
আগে এক গবেষণায় বলা হয়েছিল যে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের ৮১% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, কিন্তু এখন বলা হচ্ছে এটি বড়জোর ৩০%। আর দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা বেড়েছে কিনা সেটিও এখন গবেষকদের কাছে অস্পষ্ট। আরও জানাচ্ছেন আকবর হোসেন। ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি ২ সপ্তাহ আগে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক খবর জানিয়েছে যে ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর এর সঙ্গে মিলে করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের উপর নজরদারি শুরু করা হয়। সে প্রেক্ষাপটে ২ সপ্তাহ আগে আইসিডিডিআরবি জানিয়েছিল যে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের আবির্ভাব বাংলাদেশে ভাইরাসের প্রসারের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন এনেছে এবং মার্চের ৪র্থ সপ্তাহে দেখা যায় যে দেশে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে ৮১%ই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। কিন্তু এখন ২ সপ্তাহ পরে এসে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড এএসএম আলমগীর বলছেন তখন ১১০টি নমুনা সিকোয়েন্সিং করে বলা হয়েছিল যে ৮১% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, যেটিকে তিনি অসম্পূর্ণ হিসেবে বর্ণনা করছেন। পরবর্তীতে সব মিলিয়ে ৫৫০টির বেশি সিকোয়েন্স করা হয়েছে বলে ড আলমগীর বলেন। সেখানে যেটা বলা হয়েছে যে ১১০টি সিকোয়েন্স করে তারা বলেছিল যে ৮১% সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। এটা আসলে অসম্পূর্ণ ডাটা ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মোট প্রায় ৫৫০র বেশি সিকোয়েন্স করা হয়েছে পর্যন্ত, স্পেসিফিকলি সাউথ আফ্রিকা এবং যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টটি দেখার জন্য, এবং সেটাতে বেশ কিছু পাওয়া যাচ্ছে। এখন হয়তো সম্ভবত সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটি ডমিনেট করছে এবং সেটা পরিমাণ 20 থেকে 30% পর্যন্ত। করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং এবং ভ্যারিয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড সমীর কুমার সাহার কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কোনো ভূমিকা আছে কিনা। সংক্রমণের ব্যাপারটা অনেকটাই সত্যি, কিন্তু পুরোটা না। সংক্রমণ আমরা জানি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা অনেক বেশি স্প্রেড করে, কিন্তু আমরা নিজেরাও সুযোগ দিতে পারি। আমরা যদি মনে করি যে সবাই মাস্ক করবো, তাহলে ও কত স্প্রেড করে সেটা কিছু আসে না। কিন্তু আর দ্বিতীয় কথাটা হলো যে কে কতটা যে ভেরুলেন্ট সেটা জানি না, এখন খুব ভালো করে জানি না। মনে হয় যেন একটু ভেরুলেন্ট, কিন্তু তার থেকে বেশি হলো আমরা হঠাৎ করেই যখন ওই যে কম আমাদের সংক্রামিত হচ্ছিলাম, তার থেকে হঠাৎ করে যখন একবারে গেছে তখন আমাদের প্রস্তুতিও কম ছিল। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু হঠাৎ করেই মানুষগুলোকে ঠিক মতো চিকিৎসা দেওয়াটাও আমাদের জন্য কঠিন। ওই সময়টা নাই আমাদের কাছে। আমাদের যন্ত্রপাতি, আমাদের ল্যাব, আমাদের হসপিটালের বেডগুলো, হসপিটাল আইসিইউ সবকিছুই কিন্তু অনেক বেশি প্রস্তুতির মধ্যে আমরা নেই। আমরা হঠাৎ করেই কিন্তু শুরু হয়ে গেছে, সেই জন্য হয়তো। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ আফ্রিকা এবং ইউকে ভ্যারিয়েন্ট অধিক সংক্রমণশীল এবং বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের প্রভাবের কারণেই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হয়েছে, কিন্তু মৃত্যু এ কারণেই বেড়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন গবেষকরা। আসলে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্টের মধ্যে তো একটি বেসিক ডিফারেন্স, এগুলি হচ্ছে যে অধিক সংক্রমণশীল, অর্থাৎ স্প্রেডিং ক্যাপাসিটিটা বেশি। এছাড়া অন্য যে কোনো যে আসলে সাইন সিমটম পরিবর্তন হওয়া বা অন্য বা সিভিয়ারিটির কথা বলা হচ্ছে, সেগুলো আসলে পৃথিবীর কোথাও তেমন ভাবে প্রমাণিত না। কিন্তু একটি প্রমাণিত, সেটা হচ্ছে যে এটি স্প্রেডিং ক্যাপাসিটি বেশি, এবং কোথাও কোথাও কেউ কেউ বলছেন যে এটার সাথে ডেথের কোনো রিলেশন আছে বা সিভিয়ারিটি আছে, কিন্তু পৃথিবীতে সারা পৃথিবী যে তথ্যপত্র আছে বৈজ্ঞানিকভাবে, সেটা আসলে কোথাও সেটা বলছে না। গবেষকরা বলছেন করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হবার কিছু নেই। যে কোনো ভ্যারিয়েন্ট মোকাবেলার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। আকবর হোসেন। বাংলাদেশের ফেসবুকে আজ কি কি বিষয় নিয়ে মাতামাতি হচ্ছে শুনুন আফরোজা নীলার কাছে। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। নীলা, আজ একটি ভিডিও বেশ শেয়ার হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক রিকশাওয়ালা কাঁদছে তার রিকশা আটকে রাখার জন্য। পুলিশ জরিমানা হিসেবে ১২০০ টাকা চেয়েছে, কিন্তু তার কাছে ১৫০ টাকা থাকায় দিতে পারছে না। এরকম কথা বলতে থাকে সেই রিকশাওয়ালা। হ্যাঁ, এরকম বেশ কিছু কথা বলতে থাকে সেই রিকশাওয়ালাটি, এবং লকডাউনের মধ্যে ৪ দিন পরে কিছু টাকা উপার্জনের জন্য তিনি রিকশা নিয়ে বের হয়েছিলেন, পুলিশ আটকে দেয়, এমনটাই তিনি জানাচ্ছিলেন যিনি ভিডিও করছিলেন তাকে।
রিকশাওয়ালার সেই কষ্টের বর্ণনার ভিডিওটি কিন্তু অনেকেই শেয়ার করছেন। রাহুল আলম নামে একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আইনের জন্য কি জীবন নাকি জীবনের জন্য আইন? আসলে জানি না, তবে অবস্থা বিবেচনা করে জরিমানা করা উচিত বলে আমার ব্যক্তিগত মতামত। মাহাদি হাসান লিখেছেন, গরিবের পেটে লাথি মারা বন্ধ করেন। সুমিতা দাস লিখেছেন, ভিডিও ভাইরাল হওয়ার চাইতে আমাদের নিজেদের মানবিকতা প্রকাশ করাটা বেশি জরুরি। মিল্লাত হোসেন তিনি লিখেছেন, এই চাচাকে আর্থিকভাবে সাহায্য করা কোনো সমাধান নাই, ওনার মতো আরও অনেক চাচা আছে, তাদের কি হবে? তথাকথিত দেশপ্রেমিকরা দেশকে নিয়ে ঘুম হারাম করে দিলেও দেশের জনগণকে নিয়ে ভাবে না। আলমগীর হোসেনের মন্তব্য, এই জিনিসগুলো কি সরকারের চোখে পড়ে না? এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার জন্য 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এমন খবর এসেছে প্রথম সারির গণমাধ্যম সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। এ নিয়েও বেশ আলোচনা দেখা যাচ্ছে। নাফিম ইয়াসার আসিফ নামে একজন যেমন লিখেছেন, গত 1 বছর আগে থেকে কত কোটি টাকা শুধু বরাদ্দই করলো, একবার বলুক যে এত কোটি টাকা মানুষ পেল। রাসেল মনির লিখেছেন, এই বরাদ্দের টাকা গ্রামের বা শহরের প্রকৃত দরিদ্রদের হাতে পৌঁছাতে পারলে প্রধানমন্ত্রীর এই বরাদ্দ সার্থক হবে। শফিকুল ইসলাম সুমন লিখেছেন, গরিব লোকজন কত টাকা পায় সেটাই এখন দেখার বিষয়। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষ মারা গেছেন, এই খবরটিও ট্রেন্ড করছে নীলা। ঠিক বলেছেন, আজ বেলা 11:30টার দিকে কলকাতার নিজ বাড়িতে তিনি মারা যান। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে তাকে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। খবরটি শেয়ার করে নিরুপম হোসেন লিখেছেন, চিরকাল বাঙালির হৃদয়ে থাকবেন। কৃষ দাস লিখেছেন, একটা যুগের শেষ হলো। রূপায়ণ চৌধুরী নামে একজনের মন্তব্য, আমার এক সময়ের সঙ্গী যে কবিতাগুলো সবসময় আমার সাথে ছিল, তার জনক কবি শঙ্খ ঘোষ করোনায় মারা গেল। এই খারাপ লাগা বলে বোঝানো যাবে না। আমিনুল বাড়ি শুভ্র লিখেছেন, শঙ্খ ঘোষ আমার প্রিয় কবি, চেতনার এত আন্তরিক প্রকাশ, ক্ষমতাতন্ত্র বিরোধী অবস্থান শঙ্খ ঘোষকে বাংলা কবিতায় অনিবার্য করে তুলেছিল। ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের খবরটিও আছে আলোচনায়, বিশেষ করে নাজমুল হোসেন শান্তর প্রথম টেস্ট সেঞ্চুরি ও তামিমের আউট হয়ে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আতাল করিম যেমন লিখেছেন, যারা তাকে দিয়ে ট্রল করেছিল তারা কিছুটা রেস্ট পাচ্ছে। তিনি নাজমুল হোসেন শান্তর কথা উল্লেখ করেছেন, বুঝাই যাচ্ছে। আর জাকির হোসেনের মন্তব্য, আগামী 2 বছরের জন্য শান্ত একাদশে নিশ্চিত হয়ে গেলেন এই সেঞ্চুরির মাধ্যমে। এস এম মশিউর রহমান লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট দল শিক্ষা সফরে বছরের পর বছর কাটায়, এবার হয়তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার রেজাল্ট পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে। হাফেজা ইসরাত জাহান লিখেছেন, বারবার একই দশা হয় তামিমের, 90-এর ঘরে গিয়েই সে নার্ভাস হয়ে বেশিরভাগ সময় ফিরে যান প্যাভিলিয়নে। একটি তথ্য জানিয়ে রাখি, তামিম টেস্টে এখন পর্যন্ত 90-এর ঘরে আউট হয়েছেন 2 বার, একবার 2013 সালে 95 রানে আর এবার আজকে 90 রানে। এদিকে ভারতের মহারাষ্ট্রে নাসিকের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অন্তত 22 কোভিড রোগীর মৃত্যু, এই খবরটিও আছে আলোচনায়। খবরটি শেয়ার করে মোতাহার আলম লিখেছেন, এটা কেমন হাসপাতাল? আর নীল ব্যানার্জি নামে একজনের মন্তব্য, আগের বছরের করোনার অভিজ্ঞতাকে কেন কাজে লাগালো না মোদী সরকার? পিয়ালি ভট্টাচার্য লিখেছেন, এত মানুষ এত কিছু বলছেন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেউই ভোট বয়কট করার কথা বললেন না। তো এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সাথে থাকার জন্য। রাহান মাসুদ এবং আফরোজা নীলা তাদের কাছে শুনছিলেন যে কলকাতার বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ মারা গেছেন। তার বয়স হয়েছিল 89। তার কোভিড সংক্রমণ ধরা পড়েছিল গত সপ্তাহে। আজ সকালে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল তাকে, কিন্তু বেলা 11:30 নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শঙ্খ ঘোষ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পেয়েছিলেন। তার আগে সাহিত্য কীর্তির সেরা পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন মিস্টার ঘোষ। এখনকার প্রধান খবর, বাংলাদেশে ভ্যাকসিন সংকট মেটাতে ভারতের সাথে নতুন করে কূটনৈতিক দিন দরবার শুরু করেছে বাংলাদেশকে রপ্তানি নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার অনুরোধ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।